একটি গাছে একটা বক তার স্বামীর সাথে থাকতো। একদিন বকটি 4টি ডিম পাড়ে। দেখো দেখো, আমাদের কি সুন্দর ডিম হয়েছে। কয়েকদিন পরে এই ডিম থেকে আমার ফুটফুটে সব ছানা হবে। তুমি ঠিক বলেছ, আমাদের ছানারা অনেক সুন্দর হবে। তবে আজ থেকে আমার আর বাসায় বসে থাকলে চলবে না, আমাকে অনেক অনেক খাবার সংগ্রহ করতে হবে। এই বলে স্বামী বক তাদের খাবার জোগাড় করার জন্য নদীতে গেল, আর স্ত্রী বক তাদের ডিমগুলো পাহারা দিতে লাগলো। এইভাবে 1 সপ্তাহ যাওয়ার পর স্বামী বক স্ত্রী বককে বলল, আমি ঠিক করেছি, এই গাছ ছেড়ে আমরা নদীর পাড়ে কোনো গাছে গিয়ে থাকবো। আমি সেখানে গাছে একটা বাসা পেয়েছি। কিন্তু কেন? আমাদের এই বাসা তো অনেক সুন্দর। এটা আমি এই জন্য বলছি, কেননা মাছের সন্ধানে আমাদেরকে নদীর পাড়ে যেতে হয়, আর নদী এখান থেকে অনেক দূরে। এই জন্য যখন আমরা নদীর পাড়ে খাবার খুঁজতে যাই, তখন আমাদের ডিম এখানে সুরক্ষিত থাকে না। আর তাছাড়া এত পথ খাবার খেয়ে আস্তে আস্তে আবারও খিদে পেয়ে যায়। আর এই জন্য আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া আমাদের জন্য অনেক অনেক ভালো হবে, যাতে আমাদের ডিম আরও সুরক্ষিত থাকে। তুমি তো খুব ভালো কথা বললে গো। তখন তারা দুজনে তাদের ডিমগুলো নিয়ে নদীর দিকে রওনা দিল। কিন্তু তাদের অসতর্কতার কারণে একটা ডিম বাসাতেই পড়ে রইল। সেই দিন টোনা আর টুনি বাসার সন্ধানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। একটু ওড়ার পর টুনির নজর পড়ল সেই বাসার উপরে, যে বাসাটা বকেরা কিছুক্ষণ আগে ছেড়ে চলে গিয়েছে। দেখো টোনা, এখানে একটা খালি বাসা। চলো আজ থেকে আমরা এখানেই থাকি। আরে হ্যাঁ, এই বাসাটা তো খুব সুন্দর। তখন তারা বাসাটিতে এলো, আর সেই ডিমটির উপরে টুনির নজর পড়ল, যে ডিমটি বক বেভুলে ফেলে রেখে গিয়েছিল। আমরা এই বাসাতে থাকতে পারি না, কেননা এখানে একটা ডিম আছে, আর এর মানে এখানে কেউ না কেউ তো থাকেই। এরপর টোনাটুনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুজন আবারও সেই বাসার ওখানে আসলো, কিন্তু তখনও তারা দেখলো সেই বাসাটিতে এখনো পর্যন্ত কেউ আসেনি। আরে এই বাসাতে তো এখনো পর্যন্ত কেউ আসলো না। আমার মনে হয় এই বাসাতে এখন আর কেউ থাকে না। তাহলে আমরা এই ডিমটাকে নিয়ে কি করব? যদি এই ডিমটা কেউ না নিতে আসে, তাহলে এই ডিমের দেখাশোনা আমিই করব। আরে আমরা কেন এটার দেখাশোনা করব? এটা তো আমাদের ডিম না। তবে কেন তুমি এটার দেখাশোনার ভার নেবে? তুমি ঠিকই বলেছ, কিন্তু এতেই বেচারা ডিমের কি দোষ বলো তুমি? এর তো মায়ের ভালোবাসার প্রয়োজন। আমি এই ডিমের দেখাশোনা করব, যা কিছুই হোক না কেন। কিছুদিন পর টুনিরও ডিম পাড়ার সময় হয়ে গেল। সে 3 দিনে 3টি ডিম পাড়ল। বেশ কিছুদিন পর সব ডিম ফুটে ছানা বের হলো, কিন্তু টুনির ছানাদের দেখতে বকের ছানার থেকে আলাদা ছিল। মা, আমি আমার অন্য ভাই বোনদের মতো দেখতে নয় কেন? ওদের দেখতে হলুদ আর আমি দেখতে সাদা। শুধু তাই না, আমার গলার আওয়াজ তো ওদের থেকে আলাদা। ওদের কণ্ঠ কত মিষ্টি, বলো না এমনটা কেন? তখন টুনি তো খুব চিন্তায় পড়ে গেল। সে তার ছানাকে কি বলবে? তার ভয় ছিল, যদি সে সত্যটা বলে দেয় যে সে তার আসল মা নয়, তাহলে তো ছোট্ট বকছানার মন ভেঙে যাবে। কিছুক্ষণ ভেবে টুনি বলল, আরে সোনা, তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। তুমিও ওদের মতোই। ভাই বোনকে সবসময় একরকম দেখতে হয়? কিছু না কিছু তো আলাদা থাকেই, আর এই জন্য তুমি ওদের থেকে দেখতে আলাদা। কিন্তু মা, আমার গলার আওয়াজ ওদের থেকে এত আলাদা কেন? তুমি অত চিন্তা করো না সোনা। তুমি যখন বড় হয়ে যাবে, তখন তোমার গলার আওয়াজ ধীরে ধীরে ওদের মতো হয়ে যাবে। টুনি ভালোবেসে ছানাকে যাই বোঝালো, অবুঝ ছানা তাই মেনে নিল। এমনিভাবে দিন কেটে যেতে লাগলো। বকের ছানা টুনির ছানাদের সাথে মিলেমিশে থাকতে লাগলো। একদিন সব ছানা একসাথে খেলছিল। তখন টুনির এক ছানা বলল,
তোমার শব্দ কত কর্কশ শুনতে। তুমি যখন কথা বলো তখন এমন মনে হয় যেন কানের পর্দা ফেটে যায়। তুমি তো আমাদের ভাই, তবে আমাদের মতো মধুর সুরে বলতে পারো না কেন? বলো বলো। এ আমাদের ভাই না, এ অন্য কারোর ছানা। আমি সব জানি এর সম্পর্কে। এইসব তোমরা কি বলছো? আমি অন্য কারোর বাচ্চা না, আমাদের সবার মা একজনই। আমি সত্যি বলছি, মাকে একদিন বলতে শুনেছি যে তুমি আমাদের ভাই নও, কারণ বাবা আর মা যখন এই বাসায় এসেছিল তখন থেকেই তুমি এখানেই ছিলে, ডিমের ভিতরে। তোমার মা তোমাকে এখানে একলা ছেড়ে কোথাও যেন চলে গিয়েছে, তখন থেকে আমার মা তোমাকে দেখাশোনা করছে। বকছানা এটা শুনে খুবই কষ্ট পেল আর মনের দুঃখে সেখান থেকে চলে গেল আর দূরে এক জায়গায় গিয়ে কাঁদতে লাগলো। টুনি যখন বাসায় ফিরল তখন সে জানতে পারল ছানারা বকছানাকে সব সত্যি বলে দিয়েছে। তখন সে খুঁজতে খুঁজতে বকছানার ওখানে আসলো আর বলল, তুমি এখানে কেন এসেছো সোনা? ঘরে চলো, তাড়াতাড়ি চলো। মা, তোমাকে আজকে সত্যিটা বলতেই হবে যে আমি তোমার ছানা নাকি অন্য কারোর। আমার সত্যটা জানা খুবই জরুরি, তুমি আমাকে সত্যটা বলো। সোনা, আমি তোমার এই কথাটা এখনই বলতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যখন তুমি বড় হবে আর সবকিছু বুঝতে শিখবে তখন আমি এই কথাটা বলবো। কিন্তু আজ যখন তুমি সবকিছু জেনে গিয়েছো, তাহলে আজ তুমি পুরো সত্যিটা শোনো। হ্যাঁ বেটা, এটা খুব ভয়ঙ্কর সত্যি যে তুমি আমার বাচ্চা না, কিন্তু আমার খেয়ালে কখনো এই কথা আসেনি যে তুমি আমার ছানা না। আমি তোমাকে আমার নিজের ছানাদের মতোই ভালোবাসি। আমরা যখন প্রথমে এই বাসাতে থাকতে আসি তখন আগে থেকেই তুমি এই বাসাতে ছিলে। সেই দিন থেকেই আমার ছানাদের মতো তোমাকেও ভালোবাসা দিয়েছি। আমি একথা এত তাড়াতাড়ি তোমাকে বলতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি বড় হও আর বুঝদার হও। যখন তুমি বুঝবে তখন বলতে চেয়েছিলাম। টুনি আর বকছানার এসব কথা নদীর পাড়ের গাছে বসে থাকা এক বক শুনছিল। ওদের কথা শুনে বক নিচে আসলো। আমার ছানা, তোমাকে আমি খুঁজে পেয়েছি। আমি তোমার আসল মা। আমরা আগে ওই গাছের বাসাতে থাকতাম। যখন আমরা এই গাছে থাকতে এসেছি আর যখন তোমাকে পেলাম না, তখন আমি ভেবেছিলাম কেউ তোমাকে খেয়ে নিয়েছে। সোনা, আমাকে মাফ করে দাও, কেননা আমাকে ছাড়া তোমাকে এতদিন থাকতে হয়েছে। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, তোমার আসল মায়ের সাথে। আমি তোমার ভালোভাবে দেখাশোনা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এতদিন ধরে আমার ছানাকে দেখাশোনা করেছেন। নাও সোনা, এখন তোমার সব ভুল দূর হয়ে গেছে। তোমার আসল মাকেও তুমি পেয়ে গেছো। তুমি যদি এখন ওনার সাথে থাকতে চাও তো থাকতে পারো। যাও ওনার সাথে, উনি তোমাকে তোমার আসল ঘরে নিয়ে যাবে। হ্যাঁ চলো বেটা, আমার সাথে চলো। আমি আপনার সাথে যেতে পারি না। আমি এটা মানছি যে আপনি আমার আসল মা, কিন্তু আমার জন্য তো এই আমার আসল মা। আমি যখন থেকে চোখ খুলেছি তখন থেকেই এনাকে আমি মা বলে জেনেছি। ইনি আমাকে মন থেকে মায়ের ভালোবাসা দিয়েছেন আর আমিও এনাকে মনে প্রাণে মা মানি। আমি আপনার সাথে যেতে পারবো না, আপনি আমাকে মাফ করে দিন। ইনি আমার আসল মা, আমি সারা জীবন এনার সাথে থাকতে চাই। আমি আপনার সাথে যাব না, যদি সম্ভব হয় তাহলে আমাকে মাফ করে দেবেন। ইনি আমাকে অনেক যত্ন সহকারে মায়ের ভালোবাসা দিয়েছেন। অবশেষে বকছানা সব সত্য জেনে গেল।